তারিখ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। আর আজকের এই একটা সুন্দর দিনে একটা সুন্দর প্রেমের গল্প তো দরকার, বলুন? তো এই গল্পটা সবার জন্য, যারা ভালোবাসতে জানে এবং যারা ভালোবাসতে ভালোবাসে। সময় নষ্ট করবো না, সরাসরি গল্পেই যাই। তরুণ কৃতি লেখক মৌসুম সামন্ত ওরফে অসুরের লেখা গল্প তুমি এলে তাই। তরুণ লেখক মৌসুম সামন্তের জন্ম 2004 সালে কলকাতার শিয়ালদা বৌবাজার অধিকৃত অঞ্চলে তার বড় হয়ে ওঠা। ছাত্র হিসেবে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক ও হিন্দু স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। বর্তমানে এখন তিনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন। লেখালেখি হিসেবে কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী ইত্যাদি লেখেন। উক্ত বিষয় নিয়ে তার চর্চা শুরু হয় 2018 সাল থেকে। লেখালেখি ও পড়াশোনার পাশাপাশি প্রাইভেট টিউশন পড়ান এবং ভয়েস আর্টিস্ট হিসেবেও ভেরিয়াস চ্যানেলে কাজ করেছেন। গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি সুমন এবং অন্যান্য চরিত্রে নেহা, শুভম, ঋষিকেশ, শ্রীলেখা ও রেজ। শুরু হচ্ছে আজকের গল্প তুমি এলে তাই। আজ সদ্য ভোরে বাড়ি থেকে বেরোনোর সময় ঋতুজার কান্না ভেজা চোখে গালে চুম্বন এঁকে দিয়ে ঋদ্ধি বলেছিল, দূর পাগলি, আউট অফ সাইট হলেই কি আর আউট অফ মাইন্ড হয়? আমি তো তোমার মনের মধ্যেই আছি। যখনই চোখ বুজে আমায় অনুভব করবে, দেখবে আমি তোমায় জড়িয়ে রয়েছি আমার বুকের ওমে। কথাটা শেষ করেই ঋতুজাকে বাহুডোরে আটকে নিজের বুকের সাথে মিশিয়ে দিয়েছিল। নিজের মুখ গুঁজে দিয়েছিল ঋতুজার চুলে। ভোরের ঝিরিঝিরি হাওয়ায় ভেসে আসা ঋতুজার চুলের মিষ্টি গন্ধে বিভোর হয়েছিল। ঋতুজা ঘাড় ঘুরিয়ে লক্ষ্য করেছিল ওর মুখের অভিব্যক্তি। পরম নির্ভরতায় আর ভালোবাসার আবেশে একাকার হয়ে স্মিতহাস্যে ঋতুজা বলেছিল, থাক থাক, অনেক হয়েছে, আরও ওমে জড়িয়ে রাখতে হবে না। এবারে কিন্তু ফ্লাইট মিস হবে ঋদ্ধি। প্লিজ আর একটু। আসন্ন বিদায় লগ্নে কাতর আরতি ধরা পড়েছিল ঋদ্ধির গলায়। ভালোবাসার অধিকার মেশানো হরেক রকম ডুজ অ্যান্ড ডোন্টসের মৌখিক তালিকা শুনিয়ে এবং শেষে দুই গালে পেলব ঠোঁটের অজস্র সোহাগী চুমু উপহার দিয়ে বিদায় জানিয়েছিল সে ঋদ্ধিকে। সেই সব ঘটনা মনে করতেই সলজ্জ হেসে ঋদ্ধি ভাবে, আমার পাগলিটার জন্য দেখছি আমায় খুব তাড়াতাড়ি ফিরতেই হবে। মিস ইউ আ লট ঋতু। 3 বছরের টক ঝাল মিষ্টি প্রেম পর্ব চুটিয়ে উপভোগ করেছিল দুজনে। তারপর ঋদ্ধির ইউএসএতে চাকরির অফার আসতেই দুবারই সিদ্ধান্তে তড়িঘড়ি দুজনের 4 হাত এক হয়ে গিয়েছিল। ঋতুজা শহরের এক স্বনামধন্য হসপিটালের ডক্টর, স্বাধীন চেতা ও নিজের পেশার প্রতি সম্পূর্ণ সৎ ও দায়িত্ববান। আর ঋদ্ধি দু চোখে অজস্র স্বপ্নের ডালি সাজানো উচ্চাকাঙ্ক্ষী এক তরুণ। দুজনের স্বপ্ন তাদের নিজের নিজের অভীষ্ট পথে ভালোই এগোচ্ছিল। তখনও পৃথিবীটা বাঁচার জন্য অল্প হলেও সুস্থ ছিল। তার ফুসফুসে মারণ করোনাসুর নিজের আধিপত্য বিস্তার করতে পারেনি। সারাদিন কাজের পর বাড়ি ফিরে ঋতুজার ক্লান্তি অনায়াসে দূর হতো ঋদ্ধির গলার স্বরে। সহস্র যোজন ভৌগোলিক ব্যবধান মুছে যেত দুজনের ভেতরে জমে থাকা অজস্র কথা ও অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশে। শারীরিক চাহিদা অনেকাংশে প্রশমিত হতো ভিডিও কলে দুজনের হাসি মুখের মিষ্টি খুনসুটিতে। কিন্তু নিয়তির লিখন খণ্ডাবে কে? মারণ ভাইরাসের তাণ্ডবের জন্য 2 মাস পরেই দেশ জুড়ে ঘোষণা হলো লকডাউন। আন্তর্জাতিক বিমান চলাচল নিষিদ্ধ হওয়ায় আটকে গেল ঋদ্ধি। যেদিন কলকাতা ফিরবে বলে ঠিক করেছিল, তার 2 দিন আগেই আচমকা বদলে গেল গোটা পৃথিবীটা। ভীষণ অস্থির লাগছিল ঋদ্ধির। নিজের কষ্ট আর অসহায়তাকে অকপটে ঋতুজার সামনে মেলে ধরেও। দিনের পর দিন ওয়ার্ক ফ্রম হোমের বিশাল চাপ, বন্দি দশা, প্রিয়তমার শরীরী ঘ্রাণের অনুপস্থিতি, সবকিছু মিলিয়ে
হতাশাগ্রস্ত ঋদ্ধিকে খেয়ে ফেলেছিল মনের হাজার একটা অসুখ পোকা। ও মাঝে মাঝেই বলে ফেলতো, ঋতু, আমার আমার খুব ভয় করছে। তোমার সাথে আমার দেখা হবে তো? দেখতে পাবো তো আমি আবার তোমায় ঋতু? তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। ঋদ্ধির কথায় বুকের ভেতরটা মুচড়ে উঠলেও হঠাৎ পেয়ে যাওয়া কান্না গলার কাছে দলা পাকিয়ে উঠে আসলেও নিজেকে নিয়ন্ত্রণ করে ঋতুজা। কাজের ফাঁকে সামান্য একটু অবসরে নিজের পিপি কিট, ফেস শিল্ড, গ্লাভস পরা চেহারাটা ফোনে ওকে দেখিয়ে বলে, শক্ত হও ঋদ্ধি, আমাকে দেখো কিভাবে আমি দিনের পর দিন লড়াই করে যাচ্ছি। এই পিপি কিট, ফেস শিল্ড, মাস্ক, গ্লাভস সব কিছু পরে আমি কাজ করে যাচ্ছি। আমার কষ্টটা অনুভব করো, দেখবে তোমার সব কষ্ট নিমেষে দূর হয়ে গেছে। মনের অসুখের ভাইরাসকে মারা যায় না ঋদ্ধি, ওটা তোমাকেই মারতে হবে। আমার জন্য, তোমার ঋতুজার জন্য। সবকিছু আর ঠিক হয়নি ঋদ্ধির। আকস্মিক ছন্দপতন ঘটে ঠিক 2 মাস পরে। সকালে কাজে বেরোনোর আগে ঋতুজা যখন সবে স্নান সেরে খোলা চুলে ফ্ল্যাটের ব্যালকনিতে এসে দাঁড়ালো, তখনও অনুভব করল ঋদ্ধি যেন তার পাশে দাঁড়িয়ে তার চুলের ঘ্রাণ 2 ফুসফুস ভরে গ্রহণ করছে। সে অনুভব করল ঋদ্ধির বাহু বেষ্টনীতে পরম সুখে সে নিজেকে বিলীন করে দিয়েছে। ঋদ্ধি যেন মুগ্ধ হয়ে দেখছে এক ফালি রোদ্দুর তার চুলের জলে প্রতিফলিত হয়ে সকালের শোভাটাকে আরো 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 সুন্দর করে তুলেছে। আচমকা ফোনে একটা দুঃসংবাদ এলো। ঋদ্ধিকে তার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এক নিমেষে যেন জীবনে অমাবস্যার গ্রহণ নেমে এলো। সব রোদ্দুর মুছে গিয়ে তার পৃথিবীটা নিকষ আধারে নিমজ্জিত হলো। মুখ ফুটে আর কিচ্ছু জিজ্ঞেস করার মতো মানসিক স্থিতি অবশিষ্ট রইল না। কিছু কথা কানে ঢুকলো, কিছু মিলিয়ে গেল। চিত্রার্পিতের মতো ফোনের ওপার থেকে ঋতুজা শুনে চলল, ডিউ টু অফ লকডাউন হি লস্ট হিজ জব অ্যান্ড খুব ভেঙে পড়েছিল ঋদ্ধি। অন্য কোথাও যাওয়ার চেষ্টাও করেনি, তবে ও খালি আপনার কথা বলতো, আপনার খুব প্রশংসা করত। হি ইজ হ্যালো 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 ক্যান ইউ হিয়ার মি? হ্যালো হ্যালো। এপারে শ্রোতার অপার নিস্তব্ধতায় একসময় ফোনটা কেটে গেল। সামান্য অশ্রুবাষ্প তো দূরস্থ, কান্নার ফোঁপানির আওয়াজও গলা থেকে বেরোল না ঋতুজার। কতক্ষণ যে এইভাবে কাটল তার খেয়াল রইল না। সম্বিত ফেলল হসপিটাল থেকে আসা ফোনে। হ্যালো ম্যাম, এমার্জেন্সিতে পেশেন্ট আছে, এক্ষুনি আপনাকে আসতে হবে, ইমিডিয়েট ওটি। অদৃশ্য চালিকা শক্তিতে ভর করে ঋতুজা বেরিয়ে গেল নিজের কর্তব্য পালনে। এরপর কেটে গেল আরও কয়েক মাস। সেবার ব্রত পালন করতে হবে বলে নিজের দেহটাকে শুধু বাঁচিয়ে রেখেছেন ঋতুজা। এখন রোদ্দুর বড় অসহ্য লাগে ওর মনের আকাশ জুড়ে এখন শুধুই বর্ষার কালো মেঘের আনাগোনা। যেন কতদিনের রোদ না ঢোকা স্যাঁতস্যাঁতে গুমোট পরিস্থিতি সেখানে। ঋদ্ধির ছবি দেওয়াল থেকে সরে গেছে অনেক দিন হলো। আজ অনেক দিন পর ঋতুজা একটু ছুটি নিয়েছে কর্তব্য থেকে, নিজের সাথে একটু আলাদা সময় কাটাবে বলে। ঘরের এক কোণে অবহেলায় পড়ে থাকা অতি সাধের গিটারটাকে ধুলো ঝেড়ে আবার সুর তুলল তাতে। তারের সাথে আঙুলের নিবিড় সখ্যতা গড়ে উঠল। সুরের মূর্ছনা জেগে উঠল। সুরের মূর্ছনা নতুন করে বাঁধার চেষ্টা অন্তর্যামী ছাড়াও আরেকজন হয়তো হাসি মুখে অলক্ষ্য থেকে লক্ষ্য করল।
সকাল থেকে শরীরটা বিশেষ ভালো না লাগলেও টুকটাক কিছু দরকারে বেরোতেই হলো ঋতুজাকে। বড় রাস্তায় উঠে ট্যাক্সি ধরার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে মাথাটা হঠাৎ টলে গেল। মাথার ওপরে রোদ্দুরটা যেন জ্বালা ধরিয়ে দিল। দুপা সামনে এগোতেই ওর গোটা পৃথিবীটাই যেন দুলে উঠল। অজ্ঞান হয়ে পড়ে যাবার আগে অনুভব করল কেউ যেন তাকে পেছন থেকে জাপটে ধরল দুহাত দিয়ে। প্রায় ঝাপসা দুটো চোখে তাকে একবার দেখে জ্ঞান হারালো ঋতুজা। কেমন লাগছে ডক্টর? কি বিপত্রে না ঘটাতে যাচ্ছিলেন আজ? জ্ঞান আসার পর প্রশ্নকর্তার দিকে মুখ তুলে তাকালো ঋতুজা। দেখল এক যুবককে। রিমলেস চশমার ভেতরে একজোড়া শানিত উজ্জ্বল দৃষ্টি। ধবধবে সাদা শার্ট আর জিন্সে ভারিক্কি চেহারাটা একটা আলাদা সম্ভ্রম জাগায় প্রথম দৃষ্টিতেই। ফর্সা মুখমণ্ডলের সাথে মানানসই ঘন ট্রিমড দাড়ি ব্যক্তিত্বে আলাদা একটা মাত্রা যোগ করেছে। বয়স প্রায় 35 ছুঁই ছুঁই। ও ক্লান্তভাবে উত্তর দিল, বেটার, আগের থেকে বেটার। কিন্তু আমার কি হয়েছিল, মানে আমি হসপিটালে। উনি আজকে আপনাকে বাঁচিয়েছেন। আপনি মাথা ঘুরে রাস্তায় পড়ে যাচ্ছিলেন। আপনার বিপি অনেক লো হয়ে গেছিল, তার জেরেই এই বিপত্তি। আপনার একটু রেস্ট দরকার। কর্তব্যরত হাউস স্টাফ জবাব দিয়ে নিজের কাজে বেরিয়ে গেলেন। এর কথাগুলো শোনার পর প্রশ্নকর্তার সামনে একটু অপ্রস্তুত হয়ে গেল ঋতুজা। তাকে উদ্দেশ্য করে নিচু স্বরেই বলল, সরি, ভেরি সরি। আমার জন্য আপনাকে এতটা দুর্ভোগ পোহাতে হলো। আমারই আজ উচিত হয়নি এই শরীরে বেরোনো। আপনার কাছে কৃতজ্ঞতার। এবার কিন্তু আপনি আমায় বড্ড লজ্জায় ফেলে দিচ্ছেন। আমি কি এমন কাজ করেছি ডক্টর? তাছাড়াও আমার সাথে আরও কয়েকজন ছিল যাদের সাহায্যে আপনাকে বিপদ থেকে উদ্ধার করা গেছে। ছাড়ুন এসব কথা। পেশেন্টদের কেয়ার করতে করতে নিজের কেয়ারটাই নিতে ভুলে যাচ্ছেন। এবার থেকে নিজের যত্ন নেবেন। আচ্ছা, আমি এখন আসি, দেরি হয়ে যাচ্ছে। প্রথম পরিচয়েই কথার মধ্যে এমন অকৃত্রিম আন্তরিকতার ছোঁয়ায় ঋতুজা আপ্লুত হল। বলল, 1 মিনিট প্লিজ। যে আজ আমায় বাঁচালো, তার নামটা কি জানতে পারি? একরাশ কৌতূহল আর কৃতজ্ঞতা মেশানো মুখভঙ্গি নিয়ে বেড থেকে উঠে এসে দাঁড়ালো ঋতুজা। যুবকটি স্মিত হেসে বলল, আমি নৈরিত মুখার্জি। আপনি আমাকে ভুলে গেছেন অনেকের ভিড়ে, কিন্তু আমি আপনাকে মনে রেখেছি। আজ থেকে 5 মাস আগে যে পেশেন্টের সার্জারি করিয়েও আপনাকে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছিল, আমি তার হতভাগ্য স্বামী। বলেই মাথা নিচু করে নিল নৈরিত। লুকোনো কষ্ট আড়াল করতেই হয়তো। ওর দিকে আর মাথা উঁচু করে তাকানোর সাহস পেল না ঋতুজা। ওকে অস্ফুটে কিছু বলতে চেয়েও পারল না। আচমকা অপরাধ বোধে বুকের ভেতরটা তুমড়ে মুচড়ে যেতে লাগলো। তার মনে পড়ে গেল 5 মাস আগে সেই দিনটা। ঋদ্ধির মৃত্যু সংবাদ ফোনে পেয়েও সেই শোক বুকে চেপে রেখে সেদিন সার্জারিটা করেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ছাই চাপা হয়ে থাকা আগুনটা আবারও দগ্ধ করতে শুরু করল ঋতুজাকে। সেই দিন আমি সত্যিই নিজের বেস্টটা দিতে পারিনি। আমায় ক্ষমা করে দিন নৈরিত। আমি আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। ঋতুজার অলক্ষ্যেই ভগবান তার আর নৈরিতের জীবন সেই দিনেই এক বিন্দুতে দাঁড় সমাপতিত করেছিল। ম্যাম, কিছু ভাবছেন? কিছু বলবেন কি? এবার তো আমাকে যেতে হবে। আসি। চিন্তার জাল কেটে ঋতুজা মৃদু ও শান্ত স্বরে বলল, আপনি এর পরেও আমাকে মনে রেখেছেন? আপনার তো আমার প্রতি রাগ পুষে রাখার কথা। তার বদলে এমনটা না সচরাচর দেখা যায় না। আপনি সত্যিই আলাদা। খুব খুব ভালো আপনি। ভালো? তাই বুঝি? কী লাভ ভালো হয়? আর রাগের কথা বলছেন?
সে তো রেগে আছি ওর উপরে আজও। সেকেন্ড অ্যানিভার্সারির দিন আমাকে ফেলে পালিয়ে যাওয়ার জন্যে। খুব স্বার্থপর ছিল জানে না, খালি নিজেরটাই বুঝতো। তাই তো সধবা থেকে চিতায় ওঠার জোরালো দাবিটা ঠিক পূরণ করে ছাড়লো ভগবানের থেকে। ওরা বোঝে না যে মানুষটাকে রেখে যাচ্ছে সেই মানুষটা সারাটা জীবন কিভাবে স্মৃতিভারে কাটাবে। এরপর আর কোনো কথা বলল না নৈরিত, তাকালো না ঋতজার দিকেও। ঋতজা নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আপাত কঠিন পেশাদারিত্ব মোড়কের ভেতরের মানুষটা ভেঙে চুরমার হতে লাগল। নৈরিতের বলা কথাগুলো ঋতজার হৃদয়ে সহস্র উর্মিমালার মতো আছড়ে পড়তে লাগলো বারংবার। দুপুরে হসপিটালে ঢোকার সময় ঋতজা খেয়াল করল কাঁচ ঢাকা একটা দুধ সাদা গাড়ি তার পাশ দিয়ে বেরিয়ে গেল এমার্জেন্সি বিল্ডিংয়ের দিকে। গাড়ির ভেতরের লোকটাকে এক ঝলক দেখেই থমকে গেল ঋতুজা। খুব চেনা মনে হলো ওর। নৈরিতের মতন। নৈরিতি? ঠিক দেখলাম তো? হ্যাঁ হ্যাঁ, নৈরিত। আমার চোখ ভুল হতে পারে না। আর ওই মুখটাকে তো নয়ই। না, এসব ভেবে আর সময় নষ্ট নয়। নিজের মনেই বিড়বিড় করতে করতে কার্ডিওলজি আউটডোরে গিয়ে ঢুকল ঋতুজা। আউটডোর শেষ করে ওয়ার্ডে ভিজিট করতে গিয়ে চমকে গেল। পেশেন্টদের কেস হিস্ট্রি মনোযোগ দিয়ে দেখছে নৈরিত। সারা শরীরে প্রবল বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল ঋতুজার। ডক্টর নৈরিত আমার সাথে একই হসপিটালে? গুড আফটারনুন ম্যাম, এখন কেমন আছেন? হঠাৎ ফাইল থেকে চোখ সরিয়ে ঋতজার দিকে প্রশ্ন ছুঁড়ে দিল নৈরিত। সরাসরি ঋতজার দিকে নিবদ্ধ হল একজোড়া স্নিগ্ধ দৃষ্টি। হ্যাঁ, অনেকটা ভালো। আপনি এখানে মানে কবে থেকে? স্মিত হেসে ফেলল নৈরিত, ঋতজার সারা মুখে বিস্ময়ের অভিব্যক্তি দেখে। 4 দিন আগে আপনার সাথে পরিচয় হওয়া এই সাধারণ মানুষটি এখনই হসপিটালে কার্ডিও ডিপার্টমেন্টের প্রফেসর। বর্ধমান মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার হয়ে সেই দিনই আমি হসপিটালে জয়েন করতে যাচ্ছিলাম। রাস্তায় আপনাকে ওই অবস্থায় ফেলে কিভাবে কাজে আসতাম বলুন? ঋতজা লজ্জায় মাথা নিচু করে ফেলেছিল প্রায়। নিজেকে সামলে সৌহার্দ্যসূচক করমর্দন করে বলল, ওয়ার্ম ওয়েলকাম ডক্টর মুখার্জি। ইটস মাই প্লেজার ডক্টর সেন। স্যার এক্ষুনি চলুন, আইসিইউতে 3 নম্বর বেডের পেশেন্টের কন্ডিশন খুব ডিটেরিয়েট করেছে। ওকে শিওর। তৃপ্ত ভঙ্গিতে ওয়ার্ড থেকে বেরিয়ে গেলেন ডক্টর মুখার্জি। ঋতজা তাকিয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে। এভাবে আর কতদিন চলবে রে মা? আমাদের কাছে ফিরে চল। তোর বাবা বলে পাঠিয়েছে আজ যেন আমি তোকে নিয়েই বাড়ি ফিরি। ছেড়ে দে মা এই ফ্ল্যাট, চল আমার সাথে চল। মৌমিতা দেবী, ঋতজার মা, অনুনয়ের সুরে কথাগুলো বললেন মেয়েকে। ঋদ্ধির মৃত্যু সংবাদ শোনার পরেই উনি আসতে চেয়েছিলেন, থাকতে চেয়েছিলেন মেয়ের পাশে। মেয়েই বারণ করেছিল, কিন্তু 6 মাস পর নিজেই চলে এলেন মেয়ের কাছে। স্বাধীন চেতা মেয়ের দৃঢ় ব্যক্তিত্বের জন্য তার কাছে জোর করে কিছু বলতেও পারেন না। ছোট থেকেই মেয়ের স্বাধীন ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন বাধা দেননি তিনি। কিন্তু আজ তিনি নিরুপায়। কী রে, তোকে কিছু বলছি তো নাকি? নিজের জীবনটাকে একা একাই কাটাবি? কার্ডিওভাস্কুলার সার্জারির ওপর লেখা বইতে এক নিবিষ্ট মনে মুখ গুজে থাকা ঋতজা এবারে মুখ তুলল, যেন কিছুই শোনেনি এমন ভাব করে বলল, হ্যাঁ বলো, কি বলছিলে? ভান করিস না মামন, তুই শুনেছিস আমি জানি। তুমি বাবাকে আনলে না কেন মা? তাহলে দুজনে মিলে বোঝানোটা জোরদার হতো। একা পারবে? যাক ছাড়ো, তুমি বসো, আমি ব্রেকফাস্ট বানিয়ে আনি। একসাথে খেয়ে আমিও একটু বেরোবো। কথাগুলোর মধ্যে এমন শীতল নির্লিপ্ততা ছিল যা বিস্ময়ে স্তব্ধ করে দিল মৌমিতা দেবীকে। উষ্মা প্রকাশ করে মেয়ের 2 কাঁধ ঝাঁকিয়ে বললেন, মামন, মনে রাখিস তুই বড় ডাক্তার হতে পারিস, কিন্তু আমি তোর মা। তুই এইভাবে আমার সাথে কথা বলতে পারিস না। মা,
একই কথা অনেকবার শুনেছি। আমি ক্লান্ত। এই দেখো, ব্যালকনির টবে ফোটা ফুলের মধ্যে ঋদ্ধি, ডাইনিং এর অগোছালো জিনিসের মধ্যে ঋদ্ধি, ডোর কার্টেন, উইন্ডো কার্টেন, কিচেনের স্ল্যাব, সব 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 জায়গায় ঋদ্ধি। 3 BHK ফ্ল্যাটের প্রতিটা কোনায় কোনায় আমি ঋদ্ধিকে দেখি, অনুভব করি দু চোখ বুঝলেই। আমাকে ওর থেকে আলাদা খুঁজে পাই। এটাকে ছেড়ে গেলে ঋদ্ধিকে আমি হারিয়ে ফেলবো। মা প্লিজ। এরপরেই ঋতজা ঋদ্ধির উদ্দেশ্যে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ঋদ্ধি, পায়ে পায়ে ছায়ার মতন ঘুরে ফেরে তোমারই স্মৃতি। আমি আগলাতেও পারি না, ফেলতেও পারি না। কি করব আমি? বলো বলো, কি করব আমি? চিৎকার করে কাঁদতে কাঁদতে মেঝেতেই লুটিয়ে পড়ল ঋতজা। 6 মাস পর এই প্রথম এতটা কাঁদল। কঠোর ব্যক্তিত্বের খোলসের ভেতরে আঘাতপ্রাপ্ত হৃদয়টা নগ্নরূপে প্রকাশিত হল মায়েরই সামনে। স্থবির চিত্তে যেটা হৃদয়ঙ্গম করা ছাড়া মৌমিতা দেবীর আর কিচ্ছু করার রইল না। সিস্টার, ডক্টর সেনকে একটু ডেকে পাঠান তোমার কেবিনে। একটা ক্রিটিক্যাল কেস নিয়ে একটু ডিসকাস আছে। কাল আমি আসবো না, ওনাকে বুঝিয়ে দেবো আজই। ঋতজা ম্যাডাম আজ আসেননি স্যার, উনি গতকালও আসেননি। হোয়াট? উনি তো ইনফর্ম না করে অফ করেন না, তাহলে কি হলো ওনার? সাথে সাথে ফোন করলেন উনি ঋতজাকে। প্রায় কেটে যাওয়ার আগে শেষ মুহূর্তে রিসিভ করল ঋতজা। খুব ক্লান্ত ও ম্রিয়মান স্বরে নিজের শারীরিক অবস্থার কথা জানালো। দুশ্চিন্তার ছাপ ধরা পড়ল ডক্টর মুখার্জির মুখে, ঠিক যেমনটা কোনো প্রিয়জনের জন্য হয়। সবটা শুনে গম্ভীর গলায় তিনি বললেন, আপনি আজই কোভিড টেস্ট করাবেন, আর দেরি নয়। আমি সব ব্যবস্থা করছি। আপনার কমপ্লেক্সের অ্যাড্রেসটা বলুন তো। আপনি ব্যস্ত হবেন না, আমি কালই যাচ্ছি। আজকের দিনটা রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। কাল খুব ভাইটাল কেস আছে আমি জানি। এই শুনুন, আপনার লাইফটাও নিজের কাছে ভাইটাল। আর কোনো কথা নয়, রাখছি। রিপোর্ট পজিটিভ এলো ঋতজার। হোম কোয়ারেন্টাইনে বন্দি দিনগুলো হয়ে উঠল নিদারুণ যন্ত্রণার। যদিও সেই যন্ত্রণার উপশমে সেরা ওষুধ হয়ে উঠল রোজ নৈরিতের ফোন। কেমন আছেন আজ? জ্বর কমেছে? ঠিকঠাক খাওয়া দাওয়া করছেন তো? সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করুন। আর চিন্তা কি, আমরা তো আছি সবাই। প্রতিটা শব্দ সাজানো থাকত অনেক যত্ন আর ভালোবাসায়, যার ঝর্ণাতলে আপাদ মস্তক ভিজত। প্রতিবার নৈরিতের ফোন রিসিভ করার সময় হাত কাঁপত ওর। মনে মনে বিড়বিড় করত, ঈশ্বর আমায় শক্তি দাও, নৈরিতের প্রতি কোনো দুর্বলতা যেন আমার মধ্যে বাসা না বাঁধতে পারে। যেদিন নৈরিত ওকে ফোনে জানালো, আপনাকে খাবারের চিন্তা করতে হবে না, আমি 2 দিন ছাড়া বাজার করে পাঠিয়ে দেবো। আমার লোক গিয়ে আপনাকে দিয়ে আসবে, জানলা থেকে ঝোলানো ব্যাগে। এরপরও যদি কিছু লাগে নিঃসংকোচে বলবেন। প্লিজ ডক্টর মুখার্জি, আর ঋণের ভার আমি নিতে পারছি না। এমনটা আর করবেন না। এতটাই সংকোচে ফেলে দিলেন, নিঃসংকোচ আর থাকি কি করে? নিজের স্বামীর স্মৃতিভার তো বয়ে বেড়াচ্ছেন, ঋণের ভার এর চেয়েও বেশি মনে হয় না। আর উত্তর দিতে পারল না ঋতজা। শুধু দৃঢ় মুষ্টি ভরে নিজের মনকে শাসন করল এই বলে যে ঋণের ভারে ঋদ্ধির স্মৃতিবাহার যেন কবরস্থ না হয়, কোনোদিন যেন কবরস্থ না হয়। ডিনার কমপ্লিট করে সবে সোফায় বসে একটা গল্পের বইতে মুখ ডুবিয়ে বসেছেন ডক্টর নৈরিত। ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁয়েছে। কয়েক পাতা পড়ার পরেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ঋতজা নামটা। এক মুহূর্তও দেরি না করে রিসিভ করলেন ডক্টর মুখার্জি।
ফোনের ওপার থেকে শুনতে পেলেন ঋতজার ক্ষীণ গলা। স্যার, আচমকা আমার শরীরটা খুব খারাপ লাগছে। দম বন্ধ হয়ে আসছে, খুব 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 শ্বাসকষ্ট হচ্ছে। হাতের কাছে ফোন আছে, অথচ অ্যাম্বুলেন্স বুক করার ক্ষমতাটুকু নেই। আমার সময় শেষ হয়ে আসছে স্যার। ঋতুজা, ঋতুজা কি হলো আপনার? কথা বলুন। আপনার কিচ্ছু হবে না। আমি 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 এক্ষুনি যাচ্ছি অ্যাম্বুলেন্স নিয়ে। প্রিয়জনকে হারানোর আশঙ্কায় কারোর ভেতরে যেমন মোচড় দিয়ে ওঠে, ডক্টর মুখার্জি ঠিক সেই অবস্থাটা অনুভব করলেন নিজের ভেতরে। নিজের অজান্তেই আপনির বেড়া ডিঙিয়ে বলে ফেললেন, তোমার কিচ্ছু হতে দেবো না আমি। আমার প্রাণ থাকতে তো নয়। দীর্ঘ 20 দিন জীবন মৃত্যুর লুকোচুরি খেলায় অবশেষে জয়লাভ করল ঋতজা। এই 20 দিন শুধু নিজের শরীরটাকেই বাঁচিয়ে রেখেছিল ডক্টর মুখার্জি। আত্মা যেন বন্ধক দেওয়া ছিল ঋতজারই কাছে। সুস্থ হয়ে নার্সিংহোম থেকে যেদিন ঋতজা বেরোলো, সেদিন বাইরে বাবা মা ছাড়াও আরেকজনকে হাসি মুখে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল ডক্টর মুখার্জি। ফর্সা তেজোদৃপ্ত মুখে মলিনতার ছাপ, চোখের কোলে গভীর কালি, ভারী কি শরীরটাও একেবারে ঝরে গেছে। তবুও সারা মুখে যেন যুদ্ধ জয়ের প্রশান্তি। যদিও সেটা নিজের জন্য নয়। এগিয়ে গিয়ে ঋতজার হাতে ফুলের তোড়া তুলে দিলেন তিনি। ঋতজা বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিল ডক্টর মুখার্জির। কৃতজ্ঞতায় দুচোখ ভিজে উঠল ঋতজার। মাথা নিচু করে বলল, আমায় নতুন জীবন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আর ছোট করব না আপনাকে। শুধু এটুকু বলবো, এই জন্মে আর ঋণ শোধ হবে না। আপনি এই কদিনে নিজের কি চেহারা করেছেন দেখেছেন আয়নায়? শুধু আমাকে রোজ পাখি পড়ার মতন বলতেন নিজের খেয়াল রাখার জন্য, আর নিজের বেলায় আপনি আছেন তো, চিন্তা কি? মানে এর মানে হয়তো একদিন খুঁজে পাবেন জীবনে। না পেলেও বিশেষ ক্ষতি নেই। জোর করে চেষ্টা করবেন না। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার। কথাটা বলেই নিজের গন্তব্যের দিকে রওনা দিলেন ডক্টর মুখার্জি। ঋতজার দিকে আর চাইলেন না। জানি না কে বলে যে মেয়েদেরই শুধু বুক ফাটে তবু মুখ ফোটে না। ভালোবাসার চাতক হয়েও ডক্টর নৈরিত মুখ ফুটে কিচ্ছু বলতে পারল না ঋতজাকে। শুধু অপেক্ষা, সীমাহীন অপেক্ষা এই জীবনের একমাত্র সম্বল। মাঝখানে কেটে গেছে আরও কিছুদিন। মেয়েকে সেবা আর ভালোবাসা দিয়ে সুস্থ না করে কাজে যেতে দিল না ঋতজার মা। যদিও ঋতজা এখন সম্পূর্ণ সুস্থ। এদিকে জীবন এগিয়ে চলল তার আপন গতিতে। তার সাথেই নিজেকে ভাসিয়ে দিল ও। একলা ভাসতে চলা জীবনের ভেলা কোন তীরে গিয়ে নোঙর করবে তা নিয়েও নিজেও সন্দিহান। ঋতজাও ধীরে ধীরে আকর্ষিত হতে লাগল নৈরিতের প্রতি। নৈরিতের পাগলপাড়া ভালোবাসার চাপে একটু হলেও চাপা পড়তে লাগল ঋদ্ধির অসহনীয় স্মৃতিভার। যতই নৈরিতের ভালোবাসার টান থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছে, ততই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে ঋতজা। তাই নৈরিতের অনুরোধে শত ব্যস্ততার মধ্যেও একদিন ওরা দেখা করল কফি শপে। বলুন কি নেবেন? আজকে ফার্স্ট টাইম আমরা দুজনে বাইরে মিট করলাম। আমি কিন্তু আজকে অর্ডার করব। আপনি যা পছন্দ করবেন তাতেই আমার পছন্দ। বাই দ্য ওয়ে, আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। এতদিন পরে নিজেকে খুব সুন্দর করে গুছিয়েছেন। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আপনাকেও সুন্দর লাগছে। লাগছে বলছি কেন, আপনি তো সুন্দরী, সুপুরুষ। তবে আপনার সাথে পরিচয় হওয়ার পর উপলব্ধি করলাম এমন সুন্দর মনের অধিকারী পুরুষ আমি খুব কম দেখেছি। আচ্ছা, আজ একটা আর্জি আপনার কাছে কি আমি রাখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। স্বচ্ছন্দে বলুন।
আপনির বেড়াটা কি এতটাই উঁচু যে অতিক্রম করা যায় না? আমার মনে ঋদ্ধিকে অতিক্রম করে যখন একটু হলেও জায়গা করে নিতে পেরেছেন, তখন এই বেড়াটা স্বচ্ছন্দে অতিক্রম করা যায়। তুমি কিন্তু এখনো বললে না কি খাবে। এবার কিন্তু রাগ করব। বলো কি খাবে? ওরে বাবারে! আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও কি হলো, হাসছো কেন? আমি কি বললাম? না না, তোমার শাসনের বহর দেখে হাসছি আমি। তোমার মধ্যে থাকা একটা উচ্ছল কিশোরীকে আজকে আমি আবিষ্কার করলাম। বাটারিং করছো আমায়? আমি কিন্তু পছন্দ করি না। তাই মনে হচ্ছে? আমায় কিন্তু তাহলে তুমি একটুও চিনতে পারো নি। আমি মন রাখার জন্য কোনো কথা বলি না। এবার কিন্তু খাবারের কথা তুমিই ভুলে যাচ্ছ। বার্গার, চিকেন স্যান্ডউইচ, কোল্ড কফি অর্ডার দাও। মানে তোমার পছন্দ তো? আমার কথা বাদ দাও, তোমার পছন্দ হলেই হবে। আমি খুব যে পছন্দ করি তা নয়, তবে একদিন নো প্রবলেম, তোমার খুশিতে খেয়ে নেব। শুধু আমারই জন্যে? জানি না, কথা না বলে অর্ডারটা দাও। চুপ করে গেল ঋতুজা, মাথা নামিয়ে ফেলল। বেশি জোরাজোরি করলে যদি মুখ দিয়ে বেরিয়ে যায় শুধু তোমারই জন্য, ঋদ্ধি যে শুধু ওরই জন্য, এটা এটা কিভাবে বলবে ও? বললে যে একটা সুন্দর মনের মানুষকে অনিচ্ছাকৃত কষ্ট দেওয়া হয়। আড্ডা, গল্পে, খাওয়া দাওয়ায় কোথা দিয়ে যে 2 ঘন্টা কেটে গেল দুজনের কারোরই খেয়াল রইল না। পরস্পরের জীবনের নানা জানা অজানা কাহিনীর খণ্ডচিত্র উঠে এলো এই 2 ঘন্টায়। দুজনে কখনো হাসলো প্রাণ খুলে, কখনো বা চোখের পাতা ভেজালো স্বতঃস্ফূর্ত আবেগের বহিঃপ্রকাশে। বেরোনোর সময় নৈরিত জিজ্ঞাসা করলো, আজকের সন্ধেটা কিভাবে মনে রাখবে? সুন্দর মানুষের সাথে কাটানো খুব স্মরণীয় একটা সন্ধ্যা। এই সন্ধেটা কি আবার জীবনে আসতে পারে? সময়কে সময় দাও নৈরিত, কে বলতে পারে যে এই সন্ধে আর আসবে না। আজ আসি তাহলে, কেমন? রাত্রে বিছানায় শুয়ে 2 চোখের পাতা এক করতে পারল না ঋতুজা। এখন চারদিক নিস্তব্ধ, রাতও অঘোরে ঘুমোচ্ছে। ঋতুজাই শুধু নিশাচর হয়ে জেগে আছে। নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাচ্ছে ও। নিজের মনে ক্রমাগত বলে চলেছে, আজ আজ নৈরিতের সামনে আমি এত স্বচ্ছন্দ কি করে হলাম? আমার ঋদ্ধিকে কি তাহলে আমি হারিয়ে ফেলেছি? না না না, এ হতে পারে না। ঋদ্ধি, আমি শুধু তোমারই, শুধু তোমারই। তুমি আমায় পথ দেখাও ঋদ্ধি, আমায় পথ দেখাও। উত্তেজনায় কাঁপা হাতে ফোনের গ্যালারি খুলে ঋদ্ধিকে আবার জীবন্ত করে তুলল। অজস্র সুখস্মৃতির কোলাজ যেন আজকে সুন্দর সন্ধ্যাটাকে ক্রমাগত ব্যঙ্গ করছে। আবার পরক্ষণেই ভেসে উঠছে 1.5 মাস আগে সেই প্রবল শীতের রাত। প্রবল শ্বাসকষ্টে সাক্ষাৎ মৃত্যুকে দেখতে পাওয়া যখন নিশ্চিত, তখন সাক্ষাৎ দেবদূত রূপে নৈরিতের আবির্ভাব ও তার জীবন রক্ষা। অতীত আর বর্তমানের মধ্যে এমন বিষম দ্বন্দ্ব এসে যে তার জীবনটাকে জটিল করে তুলবে তা তার ধারণারও অতীত ছিল এতদিন। বিছানা ছেড়ে উঠে পড়ল প্রবল মানসিক অস্থিরতায়। 2 হাতে মাথা চেপে চিৎকার করে উঠল, না না না, আমি আর পারছি না। আমার সাথে কেন এমন হচ্ছে? ঝিনুক, ঝিনুক, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ ঝিনুক? আমি নৈরিত, আমি তোমার নৈরিত বলছি। কোথায় তুমি? তুমি রাগ করেছো না? রাগ করেছো না তুমি ঝিনুক? আমায় ক্ষমা করে দাও ঝিনুক। আমি নিজের অজান্তেই ভালোবেসেছি ঋতুজাকে। আমি জানি না সেই ভালোবাসার গভীরতা কত। নিজের মনকে জিজ্ঞাসা করিনি আমি, কিন্তু তবু ভালোবেসেছি। নিজেকে কত করে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি।
শুধু পাগলের মতন প্রেমে পড়েছি। জানি সারা পাবো না, তবু যত 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 দোষ তোমার ওই মুখ, তোমার ওই মুখ, ওই হাসি অবিকল, প্রায় সব অবিকল। ওই হাসি আমি ঋতজার মধ্যে দেখেছি, ওর মধ্যে সারাক্ষণ আমি তোমাকে খুঁজেছি। কি দোষ আমার বলো? সত্যি বলছি, বিশ্বাস করো, ওর প্রতি আমার কোনো দাবি নেই, না মনের না শরীরের। ওকে নিজের করে পাওয়ার বাসনাও আমি মনেও আনি না। তুমি আমার কথা বুঝতে পারছো? তুমি আমার কথা বুঝতে পারছো ঝিনুক? ঝিনুক। নৈরিত নিজেকে আজ সামলাতে পারছেন না। ঋতজার মতো অস্থিরতা তাকেও গ্রাস করেছে। বাড়ি ফিরে পেগের পর পেগ বানিয়ে আকণ্ঠ ডুবে আছেন। ঝিনুককে ভীষণভাবে আজ পাশে পেতে ইচ্ছা করছে। ওর জীবদ্দশায় সেটা সম্ভব হয়নি। আজ তাই ইচ্ছা করছে ওর কোলে মাথা রেখে পরম নির্ভরতায় শুতে, যাতে মানসিক অন্তর্দ্বন্দ্বের অনন্ত দহন জ্বালা নির্বাপিত হয়। 2 বছরের দাম্পত্য জীবনে ঝিনুককে খুব বেশি পাশে পাওয়ার সুযোগ হয়নি নৈরিতের। প্রতি 2-3 মাস বর্ধমান থেকে কলকাতায় আসতো নৈরিত। তখন ঝিনুকের বুকে জমাট বাঁধা শীতল অভিমান ভালোবাসার উত্তাপ পেত, দরবগলিত হয়ে শরীরের আনাচে কানাচে প্রবাহিত হতো, কিন্তু ভুলতে পারত না দীর্ঘ অদেখার যন্ত্রণা। তাই তো নৈরিতের বুকে মিশে গিয়ে ঝিনুক বলতো, আমি ঝিনুক আর তুমি আমার ভিতরের মুক্ত। কিন্তু আশ্চর্যের বিষয় দেখো, ঝিনুক তার মুক্তকে কত সযত্নে লালন করে, কিন্তু তার ঔজ্জ্বল্য দেখার সৌভাগ্য হয় না। তা দেখে আবার অন্যজনে। আচ্ছা, আমার ভাগ্যেও কি সেটাই হবে? বলো না নৈরিত, মুক্তের ঔজ্জ্বল্যের দাবিদার কি আমি হব না? এমন দার্শনিক কথার উত্তর অনেক হাতড়েও পেত না নৈরিত। ওর চোখের দিকে তাকিয়ে কপালে চুমু খেয়ে বলতো, কেন হবে না ঝিনুক? অবশ্যই হবে। এ তো মুক্ত সৌভাগ্য যে সে ঝিনুকের বুকে ঠাঁই পেয়েছে। তাহলে আমায় নিয়ে চলো না তোমার সাথে। একা একাই গোটা বাড়িটা আর কতদিন চক্ষের মতো আগলে থাকবো আমি? ঝিনুককে নিয়ে যাব করতে করতে যখন যাওয়ার সময় এলো, তখন ওর পরপারে যাওয়ার সময় এগিয়ে এলো। বিধাতার নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয় বিবাহ বার্ষিকীতেই পরপারে চলে গেল ঝিনুক, রেখে গেল তার মুক্তকে। হয়তো অন্যের অঙ্গে সারা জীবনের জন্য। আলমারিতে গাদা গুচ্ছের জিনিস অতিরিক্ত ঠাসাঠাসি করে রাখা থাকলে আলমারি খুললেই সব হুড়মুড়িয়ে সামনে চলে আসে। আবার গোছাতেও অনেক বেগ পেতে হয়। নৈরিতের অবস্থা এখন ঠিক তেমন। সবকিছু গুছিয়ে উঠতে অনেক সময় লেগে যাবে ওর। অজস্র সুখস্মৃতি পসরা ওর দেহের প্রতিটা শিরায় উপশিরায় প্রবল আন্দোলন তুলল। গ্লাস হাতে নিয়ে কেঁপে উঠল নৈরিত। শিশুর মতো কেঁদে উঠল চূড়ান্ত অসহায়তায়। মিছে মিছেই ঝিনুকের মুক্ত আর ঝিনুকের মধ্যে আশ্রয় পাবার ব্যর্থ চেষ্টা করল। আমি যে কারোর মুক্ত হতে চাইনি ঝিনুক। কেন তোমার থেকে আমাকে আলাদা করে দিলে? বলো কেন? কেন কেন? উত্তর দিল না ঝিনুক। স্নায়ু নিস্তেজ হতে হতে নৈরিত ঢুলে পড়ল ঘুমের কোলে। অনেকক্ষণ ধরেই ইমার্জেন্সি বিল্ডিং এর বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছে ঋতজা। ঘন্টা 2 আগে ওটিতে এক পেশেন্ট হার্ট ফেল করে মারা গেছে। ধীরে ধীরে আওয়াজটা সামনে আসায় সেটা আরো স্পষ্ট হলো। খুনি ডক্টর নৈরিত মুখার্জি কই গেলেন? বেরিয়ে আসুন। নিজের গাফিলতিতে রোগী খুন করে পালিয়ে যাবেন, এটা হতে পারে না। নৈরিত মুখার্জির শাস্তি চাই, 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 শাস্তি চাই। নিজের কান দুটোকে বিশ্বাস করতে পারছে না ঋতজা। এ কি শুনছে? ডক্টর মুখার্জি খুনি? ও আইসিইউতে ডিউটি সেরে সবে বেরিয়েছে। জেনারেল ওয়ার্ডে ঢুকে কর্তব্যরত এক নার্সকে জিজ্ঞাসা করলো, সুনন্দা,
ডক্টর মুখার্জি কই? তাড়াতাড়ি বলো। আর বাইরে সব কি শুনছি আমি? ওনার গাফিলতিতে পেশেন্ট মারা গেছে। এরা কারা? কি ভয়ঙ্কর অবস্থা হচ্ছে ম্যাডাম, কি বলবো। একটা গ্রুপ চলে এসছে হসপিটাল সুপারের ঘরে, আর একটা গ্রুপ এমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ করছে। ম্যাডাম, এই অল্প কয়েক মাসে এইটুকু বুঝেছি ম্যাডাম, ডক্টর মুখার্জি প্রাণ থাকতে নিজের কাজে গাফিলতি করেন না। ওটিতে ওনাকে অ্যাসিস্ট করে বুঝি তো উনি কতটা নিখুঁত। আমি জানি সুনন্দা, আজকের সার্জারিটা সত্যি খুব কমপ্লিকেটেড ছিল। ওনার সাথে আমিও ছিলাম ওটিতে। কতটা কেয়ারফুল ছিলেন গোটা টিম দেখেছি আমরা। আফটার অল পেশেন্টের এজটাও বেশি ছিল, অ্যাবাভ 80। হার্টের কন্ডিশন এমনিতেই ক্রিটিক্যাল ছিল, আর বিপিও খুব হাই ছিল। তাও সব নর্মাল করেই নিয়ে যাওয়া হয়েছিল। বেডেই আচমকা হার্ট ফেল হলে এটা তো ওনার ফল্ট নয়। তাও লাস্ট মোমেন্ট অবধি আমরা ট্রাই করেছি। সুনন্দা, গতকাল যে লাস্ট ওটিটা করা হলো সেই পেশেন্টের ফাইলটা আমাকে একবার দেখাও তো। ঋতুজা খুঁটিয়ে খুঁটিয়ে ফাইল দেখতে লাগলো। তখনই ওয়ার্ড বয় দৌড়ে এসে খবর দিল, ম্যাডাম, আপনারা শিগগিরই নিচে চলুন। পেশেন্ট পার্টি ইট ছুড়ে ডক্টর মুখার্জি মাথা ফাটিয়ে দিয়েছে। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। উনি বুঝিয়েও পেশেন্ট পার্টিকে শান্ত করতে পারছেন না। এবারে যদি মিডিয়া ব্রেকিং নিউজ করে তাহলে ওনার রেপুটেশন ধুলে মিশে যাবে। রাগে দাঁত কিড়মিড় করে ঋতুজা বলল, দিচ্ছি করতে ব্রেকিং নিউজ। সুনন্দা, কালকে ওটিতে যারা যারা ছিলেন তাদের সবাইকে ডাকো, কুইক। ওনার বদনাম মানে আমাদের ডাক্তার সমাজের বদনাম। ডক্টর, নার্স সমেত 4 জনকে নিয়ে যখন নিচে নামল ঋতুজা, তখন এমার্জেন্সি চত্বরে অগ্নিগর্ভ পরিস্থিতি। উন্মত্ত রোগীর পরিজনদের নৈরিত মুখার্জির বিরুদ্ধে স্লোগান অব্যাহত। তাদের বেষ্টনীর মধ্যে দৃঢ় সাহস নিয়ে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং নৈরিত মুখার্জি। ওর দিকে তাকিয়ে চমকে গেল ঋতুজা। এ কি স্যার, আপনার কপাল ফেটে তো রক্ত বেরোচ্ছে, পুরো জামা ভিজে যাচ্ছে। আপনি চলুন সুনন্দা, স্যারকে নিয়ে যাও, তাড়াতাড়ি ফার্স্ট এড করিয়ে দাও, আমি দেখছি। নৈরিতকে টেনে বাকিরা বের করার চেষ্টা করতেই বিক্ষোভকারীদের মধ্যে একজন গর্জে উঠল, যে ওনাকে বাঁচাতে আসবে তারও মেরে মাথা ফাটিয়ে দেবো। ছেড়ে দিন ওনাকে আমাদের কাছে। প্লিজ ঋতুজা, তুমি কেন এসব ঝামেলার মধ্যে আসছো? আমি সামলে দেবো, তুমি যাও, কিচ্ছু হবে না। তোমার কত ব্লাড লস হয়েছে খেয়াল আছে? তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তুমি যাও, আমরা আছি। এই বলেই নৈরিতকে ঠেলে বুহ থেকে সরিয়ে দিয়ে নিজের বিক্ষোভকারীদের সামনে বুক চিতিয়ে দাঁড়ালো ঋতুজা। এই তো আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। মাথা ফাটান দেখি আমার। ইট, পাটকেল, লাঠি যা আছে বের করুন। ডক্টর মুখার্জিকে খুনি বলছেন তো? আমিও ওনার সাথে ওটিতে ছিলাম, সেই হিসাবে আমিও খুনি। নিন, মারুন, মারুন আমায়। কার কত সাহস আছে দেখি। ঋতুজার ভয়ঙ্কর রূপ দেখে হতচকিত হয়ে সরে গেল বিক্ষোভকারীরা। ঋতুজা সহ বাকি ডাক্তার ও নার্সরা সম্মিলিত তীব্র প্রতিবাদে গর্জে উঠল ওদের বিরুদ্ধে। আর একটাও আঁচড় যদি ওনার গায়ে লাগে, আমরা এবার পুলিশ ডাকবো। পুলিশ আসলে তবে বডি পাবেন। এবারে ভাবুন কি করবেন। এরপর কেটে গেল আরো 4টে ঘন্টা। বিক্ষোভ পুরোপুরি থেমে গেছে। পেশেন্টের বডি নিয়ে চলে গেছে বাড়ির লোকেরা। ডক্টর মুখার্জির মাথায় 4টে সেলাই পড়েছে। সেলাই মাথায় নিয়ে নিজের কেবিনে বসে আছেন চুপ করে, মাথা নিচু করে। স্যার আসবো? ঋতুজা, এসো। তুমি এখনো বেরোনি? কেমন লাগছে শরীর? ওই হালকা ব্যথা আছে, ও কিছু না। তুমি বসো। স্টিচ মাথায় নিয়ে বেশি কথা বলো না। বাড়ি ফিরবে তো আজ? 2 দিন ধরে পড়ে রয়েছো। আজ আর ড্রাইভ করতে ইচ্ছা করছে না, তাই থেকে যাব। কাল ক্লাস আছে দুপুরে, একবারে নিয়েই ফিরবো। যা করবে শরীর বুঝে করো। আসছি, নিজের যত্ন নিও। সরি, কাকে আবার এই কথা বলছি? মানে? না, কিছু না, স্টুপিড। শেষ কথাগুলো যেন নৈরিতের জীবনে নববসন্তের দোলা লাগালো। নিজের যত্ন নিও, স্টুপিড। এই প্রথম ঋতুজার ভালোবাসা অনুভব করলো। ভেসে গেল নিজে খড়কুটোর মতো। ঋতুজা দরজা খুলে সবে একটা পা বাড়িয়েছে, পেছন থেকে ডাকলো নৈরিত। একবার শুনবে? ঋতুজা ধীরে ধীরে এগিয়ে গেল ওর দিকে। এক
একেবারে কাছে এসে সরাসরি নৈরিথের চোখে চোখ রাখল। বলো। আজ এত বড় ঝুঁকি নিলে কেন আমার জন্য? কোনো দরকার ছিল কি? আমি খুব ভয় পেয়ে গেছিলাম, সিরিয়াসলি বলছি। কেন? ওরা আমাকে মেরে ফেলতো বুঝি? ফেলতো, কি আছে? চুপ। আচমকা ঋতুজাকে নিজের কাছে টেনে মুখ হাত দিয়ে চেপে ধরল নৈরিত। অসীম ভালোবাসায় ভরা চোখে তাকালো ওর দিকে, কাঁপা গলায় বলল, বলো না এরকম, আমি শেষ হয়ে যাব। আমার জন্য তুমি এতটা ভাবো কেন? ফাল্গুনের অকাল বৃষ্টির সাথে দমকা হাওয়ায় ঋতুজার চুলগুলো বাঁধন ছাড়া খুশিতে এলোমেলো হয়ে আধর করে দিল নৈরিতের গালে। নৈরিতের চোখের দিকে তাকিয়ে রইল সে এক দৃষ্টিতে। ভালোবাসার অকুল সাগরে ডুব দিয়ে স্বেচ্ছা মরণ চাইল ঈশ্বরের কাছে। ও কোনো কথা বলছে না দেখে নৈরিত ওর কপালে কপাল ঠেকিয়ে আবার জিজ্ঞাসা করলো, বলো আমার জন্য কেন এতটা ভাবো? বোঝো না তুমি? স্টুপিড কি আর সাধে বললাম? বুঝতে পারছি, তাও তোমার মুখ থেকে কথাটা শোনার জন্য কান দুটো অধীর আগ্রহে অপেক্ষা করছে। বলবে না তুমি? প্রবল আকুতি ঝরে পড়ল নৈরিতের গলা দিয়ে। চকিতে নৈরিতের মুখের দিকে তাকালো ঋতুজা। দেখল বহু জনমের ভালোবাসার চাতক আজ আকণ্ঠ পান করতে চাইছে ভালোবাসার অঝোর ধারা। নিজেকে সম্পূর্ণ সঁপে দিল নৈরিতের বুকে মিশে গিয়ে। ওর গাল বেয়ে গড়াতে লাগলো কয়েক ফোঁটা আনন্দাশ্রু। ঋতুজার দুটো গালে হাত রেখে ওর চোখে চোখ রেখে বলল, আজও চুপ করে থাকবে তুমি? চুপ থেকেও তো অনেক কিছু বলা যায় নৈরিত। এই যে তোমার বুকে কিভাবে মিশে আছি তাও বলতে হবে? শুধু এটুকু বলো, আমি তোমায় প্রথম যেদিন দেখেছি সেদিনের তুমি আর আজকের তুমির মধ্যে এক আকাশ পাতাল পার্থক্য। সেদিনের তোমার মুখে ছিল এক বিষণ্ণতার ছাপ। সেদিন তোমার মুখটা মেঘলা আকাশের মতন লাগছিল, কিন্তু আজ তোমার মুখে যেন রোদ ঝলমল করছে। আমি কি জানতে পারি এই পরিবর্তন কিসের জন্যে? প্রশ্নটা শেষ হওয়ার সাথে সাথেই এক দমকা হাওয়া এসে ঋতুজার চোখ দুটোকে বন্ধ করে দিল, আর তার মুখ থেকে একটাই কথা বেরোলো, তুমি এলে তাই। Our life is but a winter's day. Some only breakfast and away. Others to dinner stay and are full fate. The oldest man but sups and goes to bed. He that goes soonest has the least to pay. খুঁজে পাওয়া এক শীতে হারিয়েছি প্রাণ শীতে লেখা রাতে পারে শীতে তোমার